এভরিওয়ান, হোয়াট এ ম্যাচ! আসলে রাউন্ড অফ 16 এর ম্যাচ মানেই এমন দুর্দান্ত ম্যাচ। 2-2 দেন আমরা দেখলাম একটা গোল ফাউলের কারণে আসলে বাদ দেয়া হলো। পরবর্তীতে ফাইনাল মিনিট পর্যন্ত খেলার সম্পূর্ণ সিচুয়েশন আমরা চেঞ্জ দেখলাম। আর্জেন্টিনার গতকালকে মনে হয় যে একদমই শেষ মুহূর্ত থেকে তারা কামব্যাক করেছে। লিওনেল মেসির জন্য শুভকামনা, বিকজ প্রত্যেকটা ম্যাচে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখছি, গোল দেখছি। বাট কালকের ফার্স্ট হাফের আর্জেন্টিনা আসলে কেমন ছিল সেটা নিয়ে হবে বিশ্লেষণ। আমরা সুইজারল্যান্ডকে জিততে দেখেছি কলম্বিয়ার বিপক্ষে, হুইচ ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আছি আমি নুসরাত জাহিন। আজকে আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ফুটবল টিম মামুনুল ইসলাম। ধন্যবাদ। আপনার উচিত অনেক চওড়া একটা হাসি দেয়া। এনিওয়ে, আমরা যাবো সেই আলোচনা এবং আমাদের সঙ্গে আছেন স্পোর্টস অ্যানালিস্ট জাহিদ রহমান। জাহিদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। ভালো আছেন নিশ্চয়ই? আপনিও ভালো আছেন অবশ্যই। আমি অলওয়েজ ভালো থাকি, মানে খুবই ভালো থাকি। মুখে হাসি, বুকে বিষ। হ্যাঁ, এক্সকিউজ মি, বুকে বিষ মানে মুখেও হাসি, অন্তরেও হাসি। যদি বুকে বিষ কারো থাকে, যেটা আমার সামনে আমার বাঁ পাশে যিনি আসেন তার। কারণ আমি স্টুডিওতে ঢোকার পরেই সে অনেক জোরে সাউন্ড দিয়ে ব্রাজিল ব্রাজিল দেখছিল। এখানে কি ব্রাজিলের খেলা হয়েছে? জাহিদ ভাই, আপনি তো নিরপেক্ষ। জাহিদ ভাইয়ের সঙ্গে আমি 5 মিনিট কথা বলছি। জাহিদ ভাই নিজেও দেখছে আমি হাসতেছি। খেলা হয়েছে গতকালকে আর্জেন্টিনা। আমার এখানে ব্রাজিলকে কেন আনবো, কিছু মানুষ আছে। এনিওয়েজ, কেমন এনজয় করলেন? আসলে প্রেসারে এনজয় তো করা, মানে ম্যাচটা যে আসলে এত টাইট হবে, ম্যাচটা যে এত, মানে ফার্স্ট হাফটা আপনি ফার্স্ট হাফ নিয়ে বললেন, ফার্স্ট হাফটা যে এত বাজে হবে, এবং আমি মনে করি যে ফার্স্ট হাফটা মিশরের গোলকিপার যে পরিমাণ সেভ, যেমন পেনাল্টি সেভ, 2-3টা সেভ, কেন আপনি যেটা বললেন ব্রাজিলের কথা, কেন এই জায়গায় আসা, এটা পজিটিভলি যদি আপনি চিন্তা করেন, ব্রাজিল ফার্স্ট হাফে এই ধরনের মিস, পেনাল্টি মিস, আদার্স মিস করার পর আপনি যখন একটা টিমকে সুযোগ দিবেন, আর্জেন্টিনায় সেম কাজটা করছে মিশরের সঙ্গে, সুযোগ দিয়েছে, বাট মিশর আগে গোল করেছে এবং অনেক আর্লি গোল করেছে, যেটা আসলে ওই জায়গা থেকে যদি আপনি ম্যাচ জিততে যান 2-1 করতে হবে। এটা কিন্তু একটা টিমের জন্য খুব টাফ, এবং আপনাকে ওপেন ফুটবল খেলতে হবে, তাহলে আপনাকে মিশরকেও স্পেস দিতে হবে। সব কিছু মিলে আসলে ফার্স্ট হাফটা খুব বাজে গেছে। সেকেন্ড হাফে মানে মেইনলি আপনার যে আমরা যেটা বলি, মেসি কেন্দ্রিক হলে মেসির পারফরমেন্সটা খুব দরকার আর্জেন্টিনা টিমের। আসলে মেসির 70 মিনিট পর্যন্ত আমরা যে লিওনেল মেসিকে চিনি, 70 মিনিট পর্যন্ত লিওনেল মেসির কোনো কিছু হচ্ছিল না। বাট হি ইজ এ লিজেন্ড, বা সে যে সর্বকালের সেরা কেন বলবো, রিজন কিন্তু লাস্ট 15 মিনিটসে সে তাকে প্রমাণ করেছে যে লাস্ট 15 মিনিটসে তার যে ম্যাজিক্যাল দুইটা মুভমেন্ট, এই মুভমেন্টে ম্যাচ জয়, একটা অ্যাসিস্ট, একটা গোল করা, এই দুইটা জিনিসই ওকে ম্যাচ সেরা করেছে। এই দুইটা জিনিসই আর্জেন্টিনাকে ব্যাক আনতে মানে সহযোগিতা করেছে কামব্যাক করার জন্য, এবং 3-2-তে ম্যাচ জেতার মতো যতটুকু সিচুয়েশন করার দরকার ছিল ততটুকু করা। আচ্ছা, আমরা মানলাম। আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, মানে গতকালকের ফার্স্ট হাফে যে আর্জেন্টিনাকে দেখলাম, লাস্ট 4টা ম্যাচে আমরা সেই আর্জেন্টিনাকে দেখিনি। আলজেরিয়া, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান, কেপ ভার্দে, এগুলো কি ছোট টিমের সঙ্গে খেললে আর্জেন্টিনা খুব ভালো পারফরমেন্স দেয় ফুল 90 মিনিটস পর্যন্ত, অ্যান্ড বিগ টিম যখন থাকে তখন কি আর্জেন্টিনার পারফরমেন্স সামহাও লো দেখা যায় কিনা? আমরা কি গতকালকে ম্যাচে তেমন কোনো প্রমাণ পেয়েছি কিনা? না, আমি কিন্তু আপনার মনে থাকার কথা যে আমি এর আগে যে আলোচনাটা করেছিলাম, তখন আমি নিজেও বলেছিলাম যে আর্জেন্টিনা গ্রুপ স্টেজে যে 3টে ম্যাচ খেললো, তারা কিন্তু যারা র্যাঙ্কিংয়ে টপ 20 এরকম কোনো দলের সাথে খেলে না, এটা আমি বলেছিলাম। এটা অনেকেই মানতে চায়। একই সাথে আমি আরেকটা জিনিস আপনাকে বলেছিলাম যে তারা যে রাউন্ড 32-তে যে খেলবে, যে কেপ ভার্দে, বিশেষ করে এই দলটা বহুবিধ কারণেই, এই দলটার ভিতর যে এনার্জি, স্ট্যামিনা, তাদের যে শক্তি, সাহস, আত্মবিশ্বাস যেটা দেখা দিয়েছিল, তখন কিন্তু আমরা যারা ফুটবল দেখি বা ফুটবল নিয়ে একটু গবেষণা করি বা পর্যবেক্ষক যাই বলেন, তখন কিন্তু আমরাও ভেবেছিলাম যে এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, আমরা বলেছিলাম। কিন্তু যেহেতু প্রতিপক্ষ আর্জেন্টিনা, সেটাকে আপনাকে একটু কনসিডার করতে হবে, এবং যে দলে একজন লিওনেল মেসি আছে, যেটাকে বলা হচ্ছে যে তিনি একটু অন্য গ্রহের একজন মানুষ, এভাবে ব্যাখ্যা করা হচ্ছে বা বলা হচ্ছে। তো আমরা কিন্তু ওই ম্যাচটাতে দেখেছি যে কেপ ভার্দে অসাধারণ তারা খেললো, কিন্তু সেই অসাধারণের মাঝে আরও অসাধারণ খেলে কিন্তু এই ম্যাচটা কিন্তু উইন করে আর্জেন্টিনা। ঠিক আছে, আর্জেন্টিনা এই ম্যাচটা উইন করলো। ওই দিন কিন্তু আমরা সবাই বলছিলাম যে মেসি ক্লান্ত হয়ে গেছে,
মেসি এরকম একটি ম্যাচ খেলতে যে ক্লান্ত হয়ে গেছে, মেসির চোখে মুখে সেটা ধরা পড়ছিল। এই ম্যাচটা হওয়ার পরে মনে হচ্ছিল যে গতকালকের যে ম্যাচ, এই ম্যাচটাতে বারবার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা তার আগের ম্যাচটাতে তার যে মানে বলবো যে তার যে ফুল যে এফোর্টটা দিয়েছে, এই ম্যাচটা হয়তো আরেকটু নিয়ন্ত্রিতভাবে তারা খেলবে, এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু যেহেতু এবার প্রতিপক্ষ হচ্ছে মিশর, ইজিপ্ট যেহেতু আগের ম্যাচগুলো একটু ভালো খেলে আসছে, তো সেখানে ইজিপ্টে যেহেতু একজন নামকরা স্টার আছে, এ কারণে ভাবা হচ্ছিল যে এই ম্যাচটা একটু অন্যরকম হবে। ম্যাচটা সেরকম হলো, কিন্তু প্রথমার্ধে সত্যিকার অর্থে যে আর্জেন্টিনা একদিকে যেমন আপনি বলেন যে খেলতে পারে নাই প্রথমার্ধে, আবার আরেকদিকে আমরা বলতে পারি এটাও ঠিক যে আর্জেন্টিনা প্রথমার্ধে যে চান্সটা আসলো, সে চান্সটা কিন্তু কাজে লাগাতে পারে। আমরা যখন প্রথম দেখলাম যে মার্টিনেজকে না নামিয়ে আলভারেজকে নামিয়েছে, তখন মনে হচ্ছিল যে আলভারেজ যে গত 4টে ম্যাচে যে সে কিছুই করতে পারলো না, হ্যাঁ, তখন মনে হচ্ছিল যে না, আলভারেজ বোধহয় আজকে একটা কিছু করবে এবং ওর পা থেকে একটা, এবং দেখেন আলভারেজের কপালটা খারাপ ছিল, প্রথম একটা সুযোগ কিন্তু ওর পা থেকে আসে, কিন্তু গোলটা হয় নাই। দ্বিতীয়ার্ধে যে খেলার যে উত্তেজনাটা ছিল, চরম যে উত্তেজনা, এবং মিশর যে এগিয়ে গেল, তারপরে মনে হচ্ছিল যে না, যেহেতু মেসি আছে, একটা ঝাঁকুনি বা একটা ঝড় সে কিছু একটা হবে, সেই ঝড়টা তুললো শেষ 13 মিনিটের। এবং এই ম্যাচটার সাথে আপনি তুলনা করতে পারেন সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচ। দেখেন ওই সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচেও কিন্তু সেনেগাল 2-0 গোলে এগিয়ে ছিল, এবং ওরা ওই 84 মিনিটের পর যে লুকাকু যে গোল করলো, এবং তারপরে 4 মিনিটের মধ্যে আরেকটি গোল করে তারপরে যে তারা গোল করে জিতে গেল। মানে হিস্ট্রি এখানে হচ্ছে কি যে আমি যদি বলি এভাবে যে আসলে আর্জেন্টিনার যে এই যে বিশ্বকাপে খেলার যে বিস্তর অভিজ্ঞতা, এটাকে কিন্তু আপনার কনসিডার করতে হবে, অন্যান্য ইস্যুসগুলোকে অত বড় করে এটা মানতেই হবে। গতকালকে ম্যাচ আসলে মামুন ভাই যেমন ছিল, সেখান থেকে আর্জেন্টিনার মতো এক্সপেরিয়েন্স টিম না হলে কামব্যাক করা খুবই টাফ। না, আসলে দেখতে হবে আপনার এগেইনস্ট টিম কি আফ্রিকানের, এই যে কিছুক্ষণ আগে বললো সেনেগাল, আইভরি কোস্ট, কঙ্গো, তারপর হলো মিশর, এই ধরনের টিম যখন লিডে থেকে ম্যাচ হারে, এটা তাদের আসলে অনেক কিছুতে গ্যাপগুলি দেখা যায়। যেমন আপনি যদি চিন্তা করে দেখেন গ্যাপগুলি কেন, প্রথমে তারা খুব অর্গানাইজ ছিল, গোল রিসিভ করার পর তারা ডিসঅর্গানাইজ হয়েছে। তারা কি করেছে, উইঙ্গে খেলতে দিছে, আর্জেন্টিনাকে ভিতরে খেলতে দেয় না। উইঙ্গে স্পেস দেওয়ার পর উইং সাইডে কিন্তু ক্রস করার জন্য আবার অ্যালাও করেছে। আপনি তো ম্যাচ রাখতে পারবেন না, যে জিনিসটা আসলে এই ম্যাচ আপনি রাখতে পারবেন না। 2-1 পর এই ধরনের ম্যাচ রাখাটা ডিফিকাল্ট। এবং আর্জেন্টিনা যে এত তাড়াতাড়ি একজন নাম্বার 1, আমি বলবো যে চ্যাম্পিয়ন টিম, একটা লাস্ট ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নের যে মেন্টালিটি এত স্ট্রং, এই 2 ম্যাচে তারা যেভাবে কামব্যাক করেছে, আসলে এটা আসলে মানে আমার জানা মতো কোনো ওয়ার্ল্ড বা যে কোনো ম্যাচে আপনার আর্জেন্টিনা এইভাবে ব্যাক করে না, তারা প্রত্যেকটা ম্যাচ হারছে। যখন গতকালকে কিন্তু মানে যখন 2-0 ছিল ইজিপ্টের পক্ষ থেকে, ধরাই হয়েছিল যে আর্জেন্টিনা পারবে না। 2-1 এর পর কিন্তু কামব্যাক, সবচেয়ে বড় বিষয় কি জানেন, আপনার পুরো টিম যখন 120-130% প্রেশারটা দিয়েছে, মানে তার নিজের থেকেও বেশি তারা জিতার জন্য যে চেষ্টাটা করেছে, তখনই ম্যাচটা তাদের হাতে। আমরা শুনি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন কিক অফ, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। গতকালকের ম্যাচে আমি আবার একটু ফিরবো, যেখানে আমরা প্রচুর পরিমাণে প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, ফাউল, ইয়েলো কার্ডের যে বিষয়গুলো। ফাউলের বিষয়টাই শুরুতেই আসি। জিকোর ফার্স্ট গোলটা ফাউল দেয়া হলো,
কিন্তু আসলে কি সেটা 100 গজের মধ্যে ছিল? এটা আচ্ছা। হচ্ছে মানে ইজিপ্টের জিকোর যে সেকেন্ড গোল যেটা ছিল বা জিকোর ফার্স্ট গোল, ইজিপ্টের সেকেন্ড গোল যেটা ছিল, সেটা তো আপনারা ফাউল বলে, মানে রেফারি ফাউল বলে সেই গোলটাকে আসলে বাদ দেয়া হলো। মানে এটা আসলে কতটুকু যৌক্তিক ছিল? মানে আপনার এটা মার্টিনেজের ফাউল ওই জায়গায় হয়েছে। মার্টিনেজের ফাউল ছিল। এটা কিন্তু আসলে যখন ফাউল হয়েছে তখন কিন্তু বল কাউন্টার অ্যাটাকে আসতেছিল, স্টপ হয় নাই, কোনো জায়গায় ফাউল হয় নাই, কোনো জায়গায় থ্রো হয় নাই, ডাইরেক্ট কাউন্টার অ্যাটাকে বলটা ফিনিশ হয়েছে, গোল হয়েছে। যখন বিআর রেফরিকে কল করেছে, রেফরি কিন্তু বিআরকে কল করে নাই, বিআর রেফরিকে কল করেছে এই জায়গাটুকুতে এই ফাউলটা দেখার জন্য। রাইট। তখন কিন্তু ফাউলটা দেখতে যাওয়ার রেফরি, কোনো প্লেয়ার কিন্তু ওইভাবে তাকে বলে নাই, অনলি মার্টিনেজ বলছে যে এটা ফাউল। যখন বিআর যখন তাকে বললো চেক করার জন্য, রেফরি কিন্তু চেক করেছে, চেক করার পরে সে কিন্তু রেফরি কিন্তু কেন ফাউল দিছে সেটা ব্যাখ্যা করে, খেয়াল করে দেখবেন। না, অবশ্যই ব্যাখ্যা করে, কারণ ব্যাখ্যা করাটাই তো আপনাকে কনফার্ম করা, হোয়াই দিস ওয়ান ফাউল। তো ব্যাখ্যা না করলে তখন আপনি কোশ্চেনটা করতে পারতেন, এবং কেন ফাউল দিছে সেটা ব্যাখ্যার পর আর মানে আসলে আমি রেফারি, আমরা যেটা আমি বলতে যতটুকু চাচ্ছি, বুঝি, আপনারা না, আমি যতটুকু বুঝি, আমি রেফারি লাইসেন্স করি নাই, বাট অ্যাবাউট আমি ফুটবলার, আমি ফুটবল মাঠে গেছে, আই নো রেফারি ডিসিশন কি হতে পারে। রেফারি ডিসিশন যদি আপনার এইখানে কারেক্ট হয়, তাহলে মোহাম্মদ সালাহকে যে ট্যাকল করা হলো সেখানে রেফারি কেন সেটাকে ফাউল হিসেবে ওখানে বিবেচনা ফাউল করলো হলো না? কেমনে আপনি বলেন? সেম জিনিসই তো আপনি আমরা বলেন না, দেখলাম, সেম জিনিস, ট্যাকল তো আপনার সেম সেম জিনিস ছিল। কোনোদিনই তো খালি চোখে দেখছেন, দুই চোখে, এক চোখের মানুষ দুই চোখে দেখলো হয় না, খালি চোখে। সালার বল কই ছিল? সালার আপনি আমি ট্যাকলটা তো বললাম ট্যাকেল দেখেছেন। না, বলে ট্যাকেল ছিল, বলটা কই ছিল? সালার বল আমি বলি এখন এটা এই মানতেই রিজাইন না, না হবে। বিয়ার মানুষ না, মানুষ কি বলে দেখার বিষয় না, যারা আসলে এটা নিয়ে মানে পড়াশোনা করে তারা বলতে পারবে, পড়াশোনা করবেন, দেন এসে জিজ্ঞেস করবেন, আনসারটা পারফেক্ট পাবেন। ওকে, আমি যদি আমি আমার আপনাকে কথা ক্লিয়ার না বলি, করতেছি, এক্স প্লেয়ার যারা আমি ছিল, আপনার গতকাল বিবিসি নিউজে এক্স প্লেয়ার যারা ছিল ইংল্যান্ডের, রবিনসন মেবি এক্স প্লেয়ার, তারা কিন্তু সেটা বলেছে। একজন নট জাস্ট একজন আমি যদি আমি নাম আপনাকে বলতে ক্লিয়ার পারি। করি, আপনাকে আমি ক্লিয়ার করি, দেখেন আমি আপনাকে ক্লিয়ার করি, এই নিয়ে লাস্ট ইয়ার স্পোর্টসের শোতে আমাদের বাংলাদেশের একজন রেফারি ছিলেন লাইভে, সে ক্লিয়ার করছে, আর বিয়ারে সে সেম ক্লিয়ার করছে, বলটা মার্টিনেজের যখন ফাউল ছিল, বলটা কোথায় ছিল? মার্টিনেজের বাম পায়ে ছিল, বল কিন্তু রিলিজ হয়নি, লাগার পর রিলিজ হওয়ার পর তখন ফাউল হয়েছে। সালার যখন ফাউল আপনারা বলতেছেন, রিলিজটা কই ছিল? সালার বল ডিফেন্ডারের পায়ে লাগে, যখন সালার পিছনের সাইড ছিল, সালা ছিল ফ্রন্ট সাইডে, বল ছিল পিছন সাইডে, এটা কেমনে ফাউল হয়? গোল তো করবেন আপনার সামনে, গোল করলে তো বল আপনার সামনে থাকতে হবে, এটা আপনাকে আমি হাজার বললে বুঝাইতে পারবো না, কারণ আপনি আমার জায়গায় তো খেলার নেই, এটা আপনাকে বুঝাইতে হবে যে বল পিছনে আপনি কেমনে এটা ইয়ে করেন। বলে না মেরে তো পায়ে মারে নাই, ফার্স্টেই তো বল টাচ হয়েছে, বল সালার কন্ট্রোলের বাইরে, দ্যাটস ওয়াই বিয়ারও পর্যন্ত এটা অ্যালাউ করে নাই রেফরিকে, রেফরি বিয়ারকে বলছিল, বিয়ার বলে যে কন্টিনিউ করো। কি বলেন আপনি? না, জিনিসটা নর্মালি আপনি যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করবেন, আমিও তর্ক আপনাকে দেখাবো, কারণ আমি উপস্থাপক না। বাট মানে দিন শেষে যেটা কথা, এটা নিয়ে তর্ক বিতর্ক না না, দুইটাই থাকবে আছে। থাকবে VR একটা প্রযুক্তি একটা নিয়ে তর্ক রেফারি, বিতর্ক। শুনেন, একটা রেফারি 100টা না 1000 হুইসেল বাজায়, ওখানে ভুল হবে, যদি বিয়ার না থাকতো, যদি বিয়ার না থাকতো আপনি এটাকে ইঙ্গিত করতেন যে এটা হয়তো। আপনাকে আমি একটা জিনিস বলি, আপনি গোল করবেন সামনে, আপনার বল কেন পিছে হবে? দেশ রিজন, টু রিজনের কিছু জিনিস 50-50-তে ট্যাকেলে গেলে দেখতেছি আমরা দুজনেই ফাউল করছে, রেফারির উপর ডিপেন্ড করে, প্লেয়ার, দুই প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে এটা ফাউল কার পক্ষে দিবে, এটা Well, কেন এটা নিয়ে অ্যাডভান্টেজ দিবে। যেহেতু ইজিপ্ট বলেছে তারা এটা নিয়ে আপিল করবে বা ফার্দার যে তদন্তের বিষয়ে যাবে, সালা আমরা নাকি তখন নিজেই আমরা বলে নাই এটা, Right. সালা নাকি না, নিজেই আমি তো কথা আপনাকে এটা বললাম, শুনেন না, না। তখন হয়তো আমরা বা কি আরো করে জানেন, details আমি আসবে, আপনাকে আমরা ক্লিয়ার সেটা করি, দেখবো। আমরা next match এখন এ হলো একটু চলে পৃথিবী যাই। হচ্ছিল অ্যান্টি আর্জেন্টিনা, বিকজ অফ ব্রাজিল মাঠে নাই। অ্যান্টি আর্জেন্টিনা হলে কি হয় জানেন, ওই যে আপনি বললেন একজন প্লেয়ার বললো, কেন রবিনসন প্লেয়ার কোন দেশের? ইংল্যান্ডের, আই থিঙ্ক ইংল্যান্ডের, ফেস টু ইংল্যান্ডকে করতে হবে। ও কথা মানে বুঝছেন? দিন শেষে না, সবকিছু এগুলো আসলে খেলার অংশই তো। ব্রাজিল, ইট ইজ ট্রু, মানে কারণ দিন আপনাকে শেষে সবকিছু বিয়ার উল্টে মিস হচ্ছিল, আর্জেন্টিনা। আপনাকে Fine, আমি বিয়ার next match রেফারি এ একটু ক্লিয়ার চলে যাবো, মামুন করতেছে, ভাই। আমরা যাই বলি বিয়ার ক্লিয়ার করতেছে, রেফারি যদি ক্লিয়ার না করতো, হোয়াই দিস ওয়ান ফাউল, হোয়াই দিস ওয়ান পেনাল্টি, আপনি বিয়ার না থাকতে তো আপনার সমালোচনা বুঝতে পারছি মাউন ভাই, আপনি জিতে গেছেন, না না, কংগ্রেচুলেশনস। সেটা না, দিস ট্রু। না, আপনি আমি যার আর্জেন্টিনা সঙ্গে, জিতে আমি গেছে, যে বুঝে কংগ্রেচুলেশন। আপনাকে নেক্সট আমি ম্যাচে চলে বুঝাচ্ছি, যাই। আপনি বুঝতেছেন না। জাহিদ ভাই, আমরা নেক্সট ম্যাচ সুইজারল্যান্ড এবং কলম্বিয়া, মানে আমরা সবাই ধরেই নিয়েছিলাম ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া জিতবে, সেখানে সুইজারল্যান্ড সামহাউ ম্যানেজড এবং দে আর ইন কোয়ার্টার ফাইনাল। সো এই ম্যাচটা আসলে কিভাবে দেখেছেন? না, এই ম্যাচটা আমি মানে আমি আসলে আমার ব্যক্তিগত ইয়ে ছিল যে সুইজারল্যান্ডই জিতবে, সত্য কথা যে সুইজারল্যান্ডই জিতবে, আমি এমনটি ভেবেছিলাম। আর কলম্বিয়ারও একটু ব্যাড লাক, হ্যাঁ, কলম্বিয়া যে খুব
আপনি বলতে পারেন যে খুব ভালো খেলে আসছে তাও না, কিন্তু আমি যে প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম এই আলোচনার ক্ষেত্রে, আপনারা যে ডিবেটটা করছিলেন যে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, ওই আলোচনাটাই আমি একটু করতে চাই যে আসলে রেফারি যে ডিসি সিদ্ধান্তগুলো দেয়, আর এখন যে তথ্য প্রযুক্তির যে যুগ, হ্যাঁ সেই যুগে কিন্তু আসলে খুব বড় ধরনের ভুল ভ্রান্তি হওয়ার কথা না। বাট এরপরেও অনেক ভুল আমি ভ্রান্তি আপনাকে হচ্ছে। আমরা যেহেতু শেষ মুহূর্তে আমি চলে একটু এসেছি বলি, জাহিদ ভাই, যেহেতু আমরা কথা যে আর্জেন্টিনা নিয়ে অনেক কথা হচ্ছে, দেখেন 2022 সালের যে বিশ্বকাপ, যেটাতে ফ্রান্স চ্যাম্পিয়ন হলো, না 18তে যে চ্যাম্পিয়ন হলো, সেখানে কিন্তু দেখেন প্রথম গোল কিন্তু হিগুয়েন করেছিল, সেই সময় কিন্তু অফসাইডে কিন্তু হিগুয়েনের গোলটা রাইট। কিন্তু বাদ আচ্ছা, পড়ে যায়। যে এটা আপনার মনে ম্যাচটা থাকার আমরা কথা। যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছি, মানে আমার কল চলে এসেছে শেষ করার জন্য, আমি যেটা জানতে চাই নেক্সট কোয়ার্টার ফাইনালের ম্যাচে কিন্তু আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। মানে একটা ল্যাটিন আমেরিকার দেশ, একটা ইউরোপের দেশ। সেই ম্যাচটা আসলে কেমন হতে আমি পারে? আজকে শুধু আপনাকে বলবো যে একটা ম্যাচই আমরা স্ট্যাটিস্টিক্যাল দেখেছি। ভিউ থেকে যদি আপনাকে আমি বলি যে সুইজারল্যান্ড এ পর্যন্ত হয়তো দুটো ম্যাচ খেলেছে, তা একটা ম্যাচে তারা 1-0 গোল হারে, যেটা হচ্ছে আমাদের এর আগে যে 2014 যে কোয়ার্টার 14 যে সেকেন্ড রাউন্ড অফ 16 যেটা, সেখানে সুইজারল্যান্ড 1-0 গোলে পরাজিত হয় আর্জেন্টিনার কাছে। তার আগে একটা ফ্রেন্ডলি ম্যাচে সুইজারল্যান্ড 3-0 গোলে পরাজিত হয় এবং সেখানে কিন্তু মেসি হ্যাটট্রিক করে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে মানে হবে। রেকর্ড বলছে আর্জেন্টিনার পক্ষে। বল মামুন ভাই, বাট আপনার ম্যাচ ইজি হবে না, কারণ আপনি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ যেভাবে জিতছেন, থার্ড ম্যাচ আপনি এভাবে জিততে পারবেন না। ইউরোপের টিমের সঙ্গে ম্যাচ, আপনি এটা নট লাতিন আমেরিকা, আপনি একটু আগে বললেন আনএক্সপেক্টেড ম্যাচ সুইজারল্যান্ডে জিতবে। কলম্বিয়া কোনো অর্থে সুইজারল্যান্ডের থেকে স্ট্রং না, কারণ ল্যাতিন ফুটবল ইউরোপিয়ান ফুটবলের থেকে এখন অনেক দূর পিছিয়ে। Definitely, অবশ্যই। এখন সুইজারল্যান্ডই আসলে মানে আমি মনে করি হট ফেভারিট হয়ে ম্যাচ জিতলো, কিন্তু কোয়ার্টার ফাইনাল ইজ ডিফিকাল্ট হবে আর্জেন্টিনার জন্য, কারণ ইটস নট, এটা আফ্রিকান টিম না, এটা আপনার কোনো ল্যাতিন আমেরিকার টিম না, আপনাকে কামব্যাক করার সুযোগ তারা দিবে না। রাইট রাইট আপনাকে এই ম্যাচে জিততে হলে আপনাকে বেস্ট ম্যাচটা খেলতে হবে। রাইট। ওয়েল, দেখা যাক আসলে কি হয়। আমাদের কালকেও খুব দারুণ একটা ম্যাচ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় চ্যানেল আইয়ের পর্দায়। তবে দর্শক, যে কোনো খেলা কিন্তু দেখতে পারবেন চ্যানেল আইয়ের ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে।